ওয়েলকাম টু জিকে মেনিয়া। বন্ধুরা, আমরা যে প্রত্যেকদিন সন্ধ্যা 7টার সময় যে মক টেস্ট চালাই, আজকে সেই মক টেস্ট সিরিজেরই আজকে 54তম মক টেস্ট। এখানে টোটাল 20টা প্রশ্ন আছে। 20টা প্রশ্ন আপকামিং তোমরা যে পরীক্ষা দিতে চলেছো, WBCS প্রিলিমস, এছাড়াও ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ সেট যেসব পরীক্ষাগুলো আছে, সেই পরীক্ষাগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ফার্স্টে নিজেরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, তারপরে আমাদের দেওয়া উত্তরের সাথে মিলিয়ে নেবে, তারপর কে কত অ্যান্সার কারেক্ট করলে সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাবে। এবং আমরা যে এই কোশ্চেনের মাঝখানে মাঝখানে কিছু কিছু কোশ্চেন তোমাদেরকে বলবো, তোমাদেরকে হোম টাস্ক দেবো, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি। আজকে প্রথম প্রশ্ন, পলাশির যুদ্ধ এর রচয়িতা কে? এ ঈশ্বর গুপ্ত, বি মধুসূদন দত্ত, সি নবীনচন্দ্র সেন, ডি দ্বিজেন্দ্রলাল রায়। এখানে উত্তরটা হয়ে যাবে একের দাগের সি নবীনচন্দ্র সেন। তো পলাশির যুদ্ধ কত তারিখে কত সালে অনুষ্ঠিত হয় সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। পরের কোশ্চেন, স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কে ছিলেন? এ লিয়াকত আলী খান, বি লিয়াকত হোসেন, সি মোহাম্মদ আলী, ডি এ কে আজাদ। তো দুয়ের দাগের প্রশ্নের যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন বি লিয়াকত হোসেন। স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা হচ্ছেন লিয়াকত হোসেন। তো প্রসঙ্গত একটু বলে রাখি, স্বদেশী আন্দোলনটা শুরু হয় কত সালে? সেটা হচ্ছে 1905 সালে স্বদেশী আন্দোলনটা শুরু হয়, এবং এই স্বদেশী আন্দোলনের সঙ্গে সঙ্গেই বয়কট আন্দোলনটাও চালু হয়ে যায়। তো 1905 সালটা খুবই ইতিহাসের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা অবশ্যই মাথায় রেখো। এখানে বঙ্গভঙ্গ এই সময় হয়, তোমরা অনেকেই জানো। তো হচ্ছে স্বদেশী আন্দোলনটা শুরু হয় কত সাল থেকে? সেটা হচ্ছে 1905 সাল থেকে। পরের কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের কে সভাপতিত্ব করেন? ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন? এ দাদাভাই নৌরোজি, বি বদরুদ্দিন তৈয়বজি, সি উমেশচন্দ্র ব্যানার্জি, ডি ফিরোজ শাহ মেহতা। এখানে উত্তরটা হয়ে যাবে তিনের দাগের অপশন এ দাদাভাই নৌরোজি। কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনটি হয় 1886 সালে। কোথায় হয়? কলকাতায়। কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনটি 1886 সালে কলকাতায় হয়। তোমাদের কাছে এখানে একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি কংগ্রেসের সঙ্গে যুক্ত হয় কংগ্রেসের কোন অধিবেশনে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি কংগ্রেসের জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? এটা কমেন্ট সেকশনে তোমরা জানাবে। কোশ্চেন নাম্বার 4, কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন? কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন? এ ওয়ারেন হেস্টিংস, বি লর্ড কর্নওয়ালিস, সি লর্ড বেন্টিং, ডি লর্ড ক্যানিং। এখানে উত্তরটা হয়ে যাবে চারের দাগের অপশন বি লর্ড কর্নওয়ালিস। কত সালে? 1793 সালে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন। পরের কোশ্চেন, কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত? কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত? এ শতদ্রু, বি ইরাবতী, সি চন্দ্রভাগা, ডি ঝিলাম। এখানে উত্তরটা হয়ে যাবে পাঁচের দাগের ডি ঝিলাম। ঝিলাম নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত। তো তোমাদের কাছে একটা কোশ্চেন থাকবে, জম্মু যে শহরটি আছে সেটি কোন নদীর তীরে অবস্থিত? জম্মু কোন নদীর তীরে অবস্থিত? পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, ভারতের জাতীয় বিদ্যুৎ সংস্থা অর্থাৎ এনটিপিসি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন স্থাপিত হয়েছে কত সালে? এনটিপিসি কত সালে স্থাপিত হয়েছে এটা জানতে চেয়েছে। এরকম একটা প্রশ্ন দিয়ে দেয় এনটিপিসি, ইসরো, ঠিক আছে, এলআইসি। তো এগুলো সম্পর্কে তোমাদের একটু পড়ে রাখতে হবে। তো অপশান এ আছে 1978 সাল, অপশান বি আছে 2005 সাল, অপশান সি আছে 1972 সাল, আর অপশান ডি আছে 1975 সাল। এখানে 6 দাগের কোশ্চেনের উত্তরটা হয়ে যাবে অপশান ডি 1975 সাল। 1975 সালে এনটিপিসি প্রতিষ্ঠিত হচ্ছে। আর এনটিপিসির হেডকোয়ার্টারটা তোমরা একটু মনে রাখবে, সেটা হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত। এনটিপিসির হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। পরের কোশ্চেন, পশ্চিমী ঝঞ্ঝা উদ্ভূত হয়, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা কোথা থেকে উদ্ভব হয় সেটা জানতে চেয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা উদ্ভূত হয় এ লোহিত সাগর, বি পারস্য উপসাগর, সি ভূমধ্যসাগর, ডি আরব সাগর। পশ্চিমী ঝঞ্ঝা এটা উৎপন্ন হয় কোথা থেকে? এটা 7 দাগের সি
ভূমধ্যসাগর এখানে হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো আমাদের ভারতবর্ষের উত্তর পশ্চিম প্রান্তে যে শীতকালীন বৃষ্টিপাত এবং যে প্রি মনসুন যে বৃষ্টিপাত হয় সেটা এই হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার ফলে হয়। সেটা পশ্চিমী ঝঞ্ঝার ফলে যে ভারতবর্ষের উত্তর পশ্চিম দিকে যে পাঞ্জাব রাজস্থানের কিছুটা অংশ, হিমাচল, ঠিক আছে, উত্তরাখণ্ড, তো এই সাইডে যে বৃষ্টিপাতগুলো হয় শীতকালে এবং প্রি মনসুন যে বৃষ্টিপাত হয় সেটা কিনা এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে হয়। পরের কোশ্চেন নাম্বার 8, ভারতের আকস্মিকতা তহবিল কার হাতে ন্যস্ত থাকে? আকস্মিকতা তহবিলের ইংরেজিটা হচ্ছে কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। আমরা জানি টোটাল তিনটে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তিনটে ফান্ড হয়। একটা হচ্ছে কনসোলিডেট ফান্ড, যেটা কিনা আর্টিকেল 266 আছে। একটা আছে কন্টিজেন্সি ফান্ড, এটার জন্য আর্টিকেল ধারা দেওয়া আছে সংবিধানে 267। আর একটা আছে পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, পিএআই যেটা আছে সেটা হচ্ছে 266-এর 266-2 নম্বর ধারায়। তো এখানে বলা হয়েছে আকস্মিকতা তহবিল কার হাতে ন্যস্ত থাকে? এ প্রধানমন্ত্রী, বি রাষ্ট্রপতি, সি অর্থমন্ত্রী, ডি স্পিকার। এখানে উত্তরটা হয়ে যাবে 8-এর দাগের বি, রাষ্ট্রপতির হাতে। কার হাতে ন্যস্ত থাকে কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়ার? কার হাতে ন্যস্ত থাকে? এটা হচ্ছে রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে। তো এখন তোমাদের কাছে একটা কোশ্চেন এখানে রাখবো, খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু বিসিএস পরীক্ষা তার দিক থেকে তার এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রত্যেকটি রাজ্য তাদের নিজের জন্য কন্টিজেন্সি ফান্ড এস্টাবলিশ করতে পারে। প্রত্যেকটি রাজ্য তাদের নিজের জন্য কন্টিজেন্সি ফান্ড এস্টাবলিশ করতে পারে। সেটা কত নম্বর ভারতের সংবিধানে কত নম্বর ধারায় বর্ণিত আছে? কন্টিজেন্সি ফান্ড প্রত্যেকটা রাজ্য তাদের নিজের জন্য এস্টাবলিশ করতে পারে, সেটা কত নম্বর ধারায় বর্ণিত আছে? একটু কমেন্ট সেকশনে এটা তোমরা সার্চ করে জানাবে। তারপর কোশ্চেন নাম্বার 9, ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতিকে কয় প্রকার জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা দেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতিকে কয় প্রকার জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা দেওয়া হয়েছে? এ 6 প্রকার, বি 5 প্রকার, সি 3 প্রকার, ডি 2 প্রকার। তোমরা সকলেই জানো 9-এর দাগের অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 3 প্রকার। একটা ন্যাশনাল এমার্জেন্সি হয়, যেটা কিনা কত নম্বর ধারা? 352 নম্বর ধারা। একটা প্রেসিডেন্ট রুল হয়, রাষ্ট্রপতি শাসন, 356, এবং আর একটা সঙ্গে আর একটা ধারা দেওয়া আছে, সেটা হচ্ছে 356 অ্যান্ড 365। আর হচ্ছে আমরা জানি অর্থনৈতিক জরুরি অবস্থা, সেটা হচ্ছে 360 নম্বর ধারা। পরের কোশ্চেন, সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? এ 156 নম্বর ধারা, বি 155 নম্বর ধারা, সি 154 নম্বর ধারা, আর ডি 153 নম্বর ধারা। তো এখানে উত্তরটা হয়ে যাবে 10-এর দাগের সি 154 নম্বর ধারায়। 154 নম্বর ধারা অনুযায়ী রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে। তো তোমাদের কাছে একটা এখানে আমি প্রশ্ন রাখবো, সেটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সংবিধানের দিক থেকে এবং WBCS এর প্রিলিমসের দিক থেকে। যে আমরা জানি রাষ্ট্রপতির একটা ক্ষমতা দেওয়া হয়েছে দণ্ড মাপ করার ক্ষমতা, আর্টিকেল 72। তো সেরকমই রাজ্যপালেরও কিছু কিছু ক্ষেত্রে রাজ্যপাল দণ্ড মাপ করতে পারে, পার্ডনিং পাওয়ার অফ গভর্নর, যেটা হচ্ছে রাজ্যপালের হচ্ছে দণ্ড মাপ করার ক্ষমতা ভারতের সংবিধানে কত নম্বর ধারায় বর্ণিত আছে? সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তারপর কোশ্চেন নাম্বার 11, ভারতের অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্য হলো? ভারতের অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্য হলো এ বেশি কাঁচা টাকার লেনদেন, বি বেশি ব্যাংক লেনদেন, সি বেশি দ্রব্য বিনিময় লেনদেন, ডি বেশি বৈদেশিক মুদ্রা লেনদেন। দেখো, অসংগঠিত ক্ষেত্রের একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে অপশান এ, বেশি কাঁচা টাকার লেনদেন। যেখানেই হচ্ছে বেশি কাঁচা টাকার লেনদেন হবে সেখানেই বেশি অসংগঠিত ক্ষেত্রটা বেশি থাকবে, আর সাংগঠনিক ক্ষেত্রে সেখানে বেশি ব্যাংকের লেনদেনটা বেশি হয়। পরে ভারতের দ্রব্য ও পরিষেবা কর চালু হয়। দ্রব্য ও পরিষেবার কর, এটা ইংরেজিটা হচ্ছে জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো এটা কবে চালু হয় সেটা জানতে চেয়েছে। এ 1 এপ্রিল 2015, বি 1 এপ্রিল 2016,
সি 1 জুলাই 2017, ডি 1 এপ্রিল 2018। তো জিএসটিটা চালু হয় অপশান সি 1 জুলাই 2017-তে ভারতবর্ষের জিএসটি অর্থাৎ দ্রব্য ও পরিষেবা কর চালু হয়। তো সংবিধানে একটা সংশোধনের মাধ্যমে এই জিএসটিটাকে নিয়ে আসা হয়। সেই কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে জিএসটিটাকে হচ্ছে ভারতের যে ট্যাক্স সিস্টেমের ইমপ্লিমেন্ট করা হয় জিএসটি কত নম্বর ধারা অনুসারে, সেটা হচ্ছে কত নম্বর সংশোধন অনুসারে 101তম সংবিধান সংশোধনীর মাধ্যমে জিএসটি কি করা হচ্ছে, ইন্ট্রোডিউস করা হচ্ছে। ঠিক আছে, তো 101তম সংবিধান সংশোধনীতে কি বলা হচ্ছে, জিএসটি ইমপ্লিমেন্ট করা হচ্ছে। ঠিক আছে, 101তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। আর একটা কোশ্চেন এখানে তোমাদের কাছে কোশ্চেন থাকবে, প্রথম কোন কান্ট্রি অর্থাৎ কোন দেশ জিএসটি ইমপ্লিমেন্ট করে? প্রথম কোন কান্ট্রি অর্থাৎ কোন দেশ জিএসটি ইমপ্লিমেন্ট করে? তোমরা এটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। পরের কোশ্চেন নাম্বার 13, জাতীয় গ্রামীণ রোজগার যোজনার কাজের অধিকার দেওয়া হয়েছে বছরে কতদিন? জাতীয় গ্রামীণ রোজগার যোজনায় কাজের অধিকার দেওয়া হয়েছে বছরে কতদিন? আমরা জানি একটা জাতীয় গ্রামীণ রোজগার যোজনা আছে, ঠিক আছে, আমাদের ভারতবর্ষে। সেখানে কতদিনের কাজের অধিকার দেওয়া হয়েছে? এ 70 দিন, বি 200 দিন, সি 100 দিন, ডি 30 দিন। এখানে উত্তরটা হয়ে যাবে, তোমরা সকলেই জানো যে 100 দিনের কাজ। আমরা যেটা শুনি যে 100 দিনের কাজ সুনিশ্চিত করা হয়েছে জাতীয় গ্রামীণ রোজগার যোজনার মাধ্যমে। কোশ্চেন নাম্বার 14, শব্দ তরঙ্গ হলো আর বিজ্ঞানের কোশ্চেন। শব্দ তরঙ্গটা কি? এ স্থিতিস্থাপক তরঙ্গ, বি তির্যক তরঙ্গ, সি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ডি উপরের সবকটি সত্য। এখানে 14 দাগের উত্তরটা হয়ে যাবে অপশান এ স্থিতিস্থাপক তরঙ্গ। স্থিতিস্থাপক তরঙ্গ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, পেট্রোলের রাসায়নিক নাম কি? পেট্রোলের রাসায়নিক নাম কি? এ ইথার, বি গ্যাসোলিন, সি ইথিলিন, ডি ডিজেল। এখানে উত্তরটা হয়ে যাবে, তোমরা সকলেই জানো, 15 দাগের বি গ্যাসোলিন। পরের কোশ্চেন, ফল পাকাবার যে কোনটি ব্যবহৃত হয়? এখানে একটু ভুল হয়েছে, ফল পাকাবার জন্য, এখানে জন্য হবে, কোনটি ব্যবহৃত হয়? এ মিথেন, বি ইথেন, সি ইথিলিন, ডি কার্বাইড। এখানে উত্তরটা হয়ে যাবে, তোমরা সকলেই জানো, 16 দাগের সি ইথিলিন। ইথিলিন ফল কাঁচা ফল পাকাতে ব্যবহার করা হয়, ইথিলিন হরমোন। পরের, এক অশ্ব ক্ষমতা অর্থাৎ 1 হর্স পাওয়ার ইকুয়াল টু কত ওয়াট সেটা জানতে চেয়েছে। এ 816 ওয়াট, বি 520 ওয়াট, সি 625 ওয়াট, আর ডি 746 ওয়াট। এখানে অপশান ডি 746 ওয়াট কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18, পরশুরাম কার ছদ্মনাম? এ রাজশেখর বসু, বি প্রমোদ চৌধুরী, সি মোহিতলাল মজুমদার, ডি বিমল ঘোষ। এখানে উত্তরটা হয়ে যাবে, পরশুরাম ছদ্মনাম হচ্ছে রাজশেখর বসুর। অপশান এ এখানে কারেক্ট অ্যান্সার। তারপরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19, সকালবেলার শান্তির দেশ হলো, সকালবেলার শান্তির দেশ কাকে বলা হয় সেটা জানতে চেয়েছে। এ কায়রো, বি রোম, সি কোরিয়া, ডি লেবানন। এখানে উত্তরটা হয়ে যাবে 19 দাগের কোশ্চেনের কায়রো। অপশান এ কারেক্ট অ্যান্সার। কায়রো হচ্ছে কার রাজধানী? ইজিপ্ট। ইজিপ্টের রাজধানী হচ্ছে কায়রো, হচ্ছে সকালবেলার শান্তির দেশ বলা হয়। পরের কোশ্চেন, আজকে শেষ, কোশ্চেন নাম্বার 20, ভারতের পিঙ্ক সিটি হলো, খুবই একটা কমন কোশ্চেন, সহজ কোশ্চেন। ভারতের পিঙ্ক সিটি কোনটা? এ বোম্বাই, বি জয়পুর, সি দিল্লি, ডি কলকাতা। তোমরা সকলেই জানো, অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। তো তোমাদের জন্য এখানে একটা কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে হোয়াইট সিটি অফ ইন্ডিয়া কোনটি? ভারতের হোয়াইট সিটি কোনটা সেটা জানতে চেয়েছে। হোয়াইট সিটি অফ ইন্ডিয়া কোনটি সেটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর আজকে যে তোমাদের জন্য দুটো হোম টাস্ক রাখা আছে, আমরা দেখে নিই হোম টাস্কগুলো কি কি আছে। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়?
ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় এটা তোমরা বলবে, এবং এর সাথে সাথে বলবে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, সাউথ ইন্ডিয়ার ম্যানচেস্টার কাকে বলা হয়, সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আচ্ছা, আর একটা আছে, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি, অর্থাৎ ন্যাশনাল পার্ক কোনটি প্রথম, সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর আজকের সেশনটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভালো লাগলে ভালো বলবে, খারাপ লাগলে খারাপ বলবে। ধন্যবাদ।